প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি সুভাষ হালদার, সিনিয়র শিক্ষক, ব্যবসায় শিক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এবছরে 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে, আজকে আমি তোমাদের জন্য একটা ক্লাসের আয়োজন করেছি। তোমরা আশা করি এই ক্লাসে সবাই অংশগ্রহণ করবে। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আহমেদ বানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয়কে, তোমাদের জন্য এত সুন্দর একটি ক্লাসের আয়োজন করে দিয়েছেন। তোমরা এই করোনাকালে সবাই বাসায় আছো, আমরা জানি তোমরা পড়ালেখা করছো। দেখো, এই করোনার জন্য তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে। আজকে মার্চের 3 তারিখ, 4 তারিখ, এতদিনে হয়তো তোমাদের পরীক্ষা শেষ হয়ে যেত। কিন্তু কি করবে বলো, একটি প্রাকৃতিক দুর্যোগের কারণে তোমাদের এই পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে। আশা করি তোমাদের পরীক্ষা শীঘ্রই শুরু হবে। তো যাই হোক, তোমাদের একটি শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, তোমরা আশা করি সিলেবাস পেয়ে গেছো। সেই সিলেবাসের আলোকে আমি আজকে তোমাদের একটি ক্লাস নেব ব্যবসায় উদ্যোগ থেকে। তোমরা সবাই ব্যবসা উদ্যোগ বইটি বের করো এবং সেখান থেকে আমি আজকে তোমাদের জন্য একটি ক্লাসের আয়োজন করেছি। আমি সুভাষ হালদার, সিনিয়র শিক্ষক, আহমেদ বানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। তো চলো আমরা সেই ক্লাসে চলে যাই। তোমাদের জন্য আজকে আমি যে ক্লাসটি নিব সেটা হচ্ছে ব্যবসা উদ্যোগ 10ম শ্রেণী পরীক্ষার্থী। তোমরা যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য এই ক্লাসের আয়োজন করেছি। আমরা আজকে বিপণন নামের একটি অধ্যায় আছে, তোমাদের দেখো, এটা হচ্ছে 9ম অধ্যায়, যেটার ইংরেজি শব্দ হচ্ছে মার্কেটিং। মার্কেটিং হচ্ছে বিপণন, আমরা বাজারজাতকরণও বলে থাকি। তোমরা একটু লক্ষ্য করো, একটি ছবি দেওয়া হয়েছে, দেখো, একটি মুরগির ফার্ম, যেখানে মুরগি উৎপাদন করা হচ্ছে এবং ডিমও দেখা যাচ্ছে। আমরা প্রতিনিয়ত কিন্তু এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য এটার সাথে আমরা পরিচিত। তোমরা এই মুরগির ফ্রাই খাও, তারপরে রান্না করে খাচ্ছ, ডিম ভাজি খাচ্ছ, ডিম পোস্ট খাচ্ছ, কিন্তু আমরা খাচ্ছি যে এই যে, তাহলে আমরা কিভাবে পাচ্ছি এটা? আমরা ভোক্তা, আমরা এটা ব্যবহার করছি, আমরা পাচ্ছি, কিন্তু যারা এটা উৎপাদন করছে, তাহলে সেই উৎপাদনকারী থেকে আমার হাতে পৌঁছালো এবং এই যে কিভাবে পৌঁছালো, এই মাঝখানে যে কাজগুলি, হ্যাঁ, বিপণন মূলত এটিই। এরপরে আরেকটি ছবি আছে, দেখো, একজন কৃষক মাঠে কাজ করছে, তার ফসলের যত্ন নিচ্ছে। এই ফসল আবার সে মার্কেটে নিয়ে আসবে, সেখান থেকে আবার আমরা নিয়ে এসে আমরা এই পণ্য ভোগ করব বা এই পণ্যের মালিকানা আমরা পেয়ে থাকি। এখন প্রশ্ন হলো, বিপণন হচ্ছে কি? যে উৎপাদনকারীর থেকে পণ্য ভোক্তা বা ব্যবহারকারীর কাছে পৌঁছানো, যে মাঝখানের যে কাজগুলি। আমরা আরও একটু ছবি দেখি, তোমরা আরও ক্লিয়ার হবে। এটা দেখো, একটা কুটির শিল্পের দোকান। এখানে উৎপাদনকারী তৈরি করে সাজিয়ে রেখেছেন বিভিন্নভাবে, দেখো, শ্রেণীভাবে, তারপরে মান অনুসারে, গুণ অনুসারে কি সুন্দর ডিসপ্লে করে রেখেছে ভোক্তাদের জন্য। ভোক্তা কি করবে? এখান থেকে বেছে বেছে নিয়ে ক্রয় করবে এবং সে এটা তার পরিবারে ব্যবহার করবে। তাহলে এটাও কিন্তু একজন উৎপাদনকারী, যিনি উৎপাদন করেছেন এবং ভোক্তার কাছে এই পণ্য পৌঁছে দেওয়ার জন্য সে এখানে রেখেছেন বিক্রয়ের জন্য। আমরা আরেকটা ছবি দেখি, এটাও একটা হস্তচালিত শিল্প, হস্তশিল্প, যেটা তৈরি করেছে কুটির শিল্পের আওতায়। এই পণ্য তারা উৎপাদন করেছে, এটাও কিন্তু আমরা ভোগকারী
নিয়ে আসি। দেখো এটা হচ্ছে একটা টয়লেটিস প্রোডাক্ট, বিভিন্ন ধরনের কসমেটিক্স প্রোডাক্ট আছে, আইটেম আছে, যেগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করি। তাহলে এই পণ্যগুলি যারা উৎপাদন করেছেন তারা হচ্ছে কারা? উৎপাদনকারী। তারা হচ্ছে কি? উৎপাদনকারী। দেখো এই সব পণ্য কিন্তু ভোক্তা নিজে তৈরি করে না, তাহলে উৎপাদনকারী আছে, সেই উৎপাদনকারীর কাছ থেকে কিন্তু এই পণ্যগুলি ভোক্তা পেয়ে থাকে। আমরা আরেকটু ক্লিয়ার হবো এখন। দেখো তাহলে আমরা কি জানলাম যে বিপণন কি? তাহলে আমরা বলতে পারি যে পণ্য উৎপাদন করবে উৎপাদনকারী এবং ভোগ করবে ভোক্তা। তাহলে উৎপাদনকারীর কাছ থেকে যে ভোক্তার নিকট যে পৌঁছায়, সেই পৌঁছানো পর্যন্ত যাবতীয় যত কাজ আছে সেটাই হচ্ছে কিন্তু বিপণন বা মার্কেটিং। এখন কেউ যদি কেনাকাটার জন্য বাজারে যায়, তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কোথায় গিয়েছিলে, বলে আমি মার্কেটিংয়ে গিয়েছিলাম। তাহলে কেনাকাটার মার্কেটিং কিন্তু এক নয়। তাহলে তোমরা যারা কমার্সের স্টুডেন্ট, তোমরা কিন্তু মার্কেটিং কখনোই বলবা না। মার্কেটিং মানে হচ্ছে তুমি পণ্য ক্রয় করে বিক্রয় করবা অথবা উৎপাদন করে বিক্রয় করবা। তাহলে তুমি যদি নিউ মার্কেটে শপিং করতে যাও, এটা কিন্তু মার্কেটিং নয়। তোমরা কখনোই শপিং করাকে মার্কেটিং বলবে না। তাহলে আমরা ছবি থেকে কি দেখলাম যে এটা টয়লেটিস প্রোডাক্ট, এটা মৃৎশিল্পের প্রোডাক্ট, এটা একটা ফার্ম, মুরগির ফার্ম। তাহলে এইসব পণ্য কিন্তু আমরা নিত্য নৈমিত্য ব্যবহার করি। তাহলে আমাদের কাছে এই প্রোডাকশনগুলি, এই প্রোডাক্টগুলি চলে আসে, আমরা ব্যবহার করি। যেমন আমার হাতে কলম আছে, এই কলমটা কিন্তু আমি তৈরি করিনি, আমি একজন ভোক্তা, আমি ব্যবহার করি। তাহলে এটা উৎপাদনকারী যিনি ছিলেন সেখান থেকে আমার কাছে চলে আসছে। এখন কিভাবে এলো? আমি চূড়ান্ত ভোক্তা, আমি পণ্যটা কিভাবে পেলাম? এই মাঝখানে যে কার্যক্রমগুলি, এই মাঝখানে যে কাজগুলি, অর্থাৎ উৎপাদনকারী থেকে ভোক্তার নিকট বা ব্যবহারকারীর নিকট পৌঁছানো পর্যন্ত মাঝখানে যতগুলি কাজ, এগুলি হচ্ছে বিপণন বা মার্কেটিং বা বাজারজাতকরণ। তাহলে তোমরা শিক্ষার্থীবৃন্দ যে বিপণন কাকে বলে বা মার্কেটিং কাকে বলে বা বাজারজাতকরণ কাকে বলে যদি প্রশ্ন করে, তোমরা কিন্তু সহজেই এখন উত্তর দিতে পারবে আমি আশা করি। যে উৎপাদনকারী পণ্য উৎপাদন করে, সেখান থেকে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত এই মাঝখানে যাবতীয় যে কার্যাবলী, এটি হচ্ছে মার্কেটিং বা বিপণন। তাহলে আমি যে কথাগুলি বলেছি এবং ছবি থেকে আমরা যে আইডিয়া নিতে পারি বা ধারণা নিতে পারি, তোমাদের বইতে কি লিখেছে সেটা তোমরা একটু দেখতে পারো। দেখো লিখেছে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজকে বিপণন বা বাজারজাতকরণ বলে। তাইলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এখন এই বিষয়ে বলতে পারি যে দেখো মুরগির ফার্মের মুরগি, ডিম আমরা কিন্তু প্রতিনিয়ত এটা খেয়ে থাকি। তাহলে আমরা তো এর উৎপাদন করিনি, তাহলে উৎপাদনকারীর কাছ থেকে আমরা যে পেয়েছি, আমরা কিন্তু উৎপাদনকারীর কাছ থেকে কিনিনি, আমরা কিনছি বাজার থেকে। তাহলে বাজারে যে দোকানদার, উনি কার কাছ থেকে কিনেছে? উৎপাদনকারীর কাছ থেকে। তাহলে এই যে কার্যক্রমগুলি, অর্থাৎ উৎপাদনকারী যাদের সহায়তায় ভোক্তার নিকট পণ্যগুলি পৌঁছে দিল, তারাও এই বিপণনের সাথে জড়িত বা মার্কেটিংয়ের সাথে জড়িত। তাহলে কি দেখা যায় যে উৎপাদনকারীর সাথে বিপণন, উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে। সেতু বন্ধন মানে সম্পর্ক, অর্থাৎ উৎপাদনকারী পণ্য উৎপাদন করবে, ভোক্তা পণ্য ভোগ করবে বা তার মালিকানা সে পাবে। এই যে মাঝখানের যে কাজটা, এটা সেতু বন্ধন হিসেবে তৈরি করে। মাঝখানে যারা, যেমন পাইকার আছে, খুচরা পাইকার আছে, তারা কিন্তু এই সেতু বন্ধনটা সৃষ্টি করে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিপণন বলতে কি বুঝবো? পণ্য উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যাবলী হচ্ছে কি? মার্কেটিং বা বিপণন। তাহলে আমরা পণ্য উৎপাদনকারীর নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যাবলী হচ্ছে বিপণন।
তাহলে সেই কার্যাবলীগুলি কি আমরা একটু এক এক করে দেখি। যে মার্কেটিং বা বিপণনের কার্যাবলী, প্রথম হচ্ছে কি ক্রয়। ক্রয় বিপণনের অন্যতম একটি কাজ। নিজস্ব ব্যবহার বা পুনঃবিক্রয়ের জন্য পণ্যদ্রব্য ক্রয় এবং বিক্রয় করা হয়। বুঝতে পারছো? পণ্যদ্রব্য সেবা সামগ্রী ক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা সৃষ্টি হয়। তুমি যদি পণ্য কেনো তাহলে কি হবে? তোমার ওই পণ্যের মালিকানা সৃষ্টি হলো। আবার তোমার পুনঃবিক্রয়ের জন্য পণ্য কিনতে হবে, অথবা কোনো পণ্য উৎপাদন করতে গেলেও তোমার কাঁচামাল ক্রয় করতে হবে। তাইলে ক্রয়টা অত্যন্ত জরুরি বিপণনের জন্য, কারণ ক্রয়ের ফলেই ওই পণ্যের মালিকানা সৃষ্টি হয়। তাহলে বিপণনের অন্যতম কাজ হচ্ছে কি? ক্রয়। বিক্রয়, এরপরে আমরা দেখি যে এই বিপণনের কার্যাবলীর দ্বিতীয় শর্ত হচ্ছে কি? বিক্রয়। বিপণনের একটি আবশ্যকীয় হচ্ছে বিক্রয়। এই বিক্রয়ের ফলে পণ্যের মালিকানা হস্তান্তর করা যায়, অর্থাৎ একজনের কাছ থেকে আর একজনের কাছে ওই পণ্যের মালিকানা স্থানান্তরিত হয় বা হস্তান্তর হয়। এর ফলে পণ্য একজনের কাছ থেকে আর একজনের কাছে চলে যেতে পারে। তাহলে এই যে বিক্রয়টা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। বিক্রয়ের মাধ্যমেই কিন্তু পণ্যের মালিকানা হস্তান্তর হয়। পণ্য বা সেবার চাহিদা নির্ধারণ, ক্রেতা অনুসন্ধান, মূল্য নির্ধারণ বিক্রয়ের সাথে জড়িত। তাহলে বিক্রয় না হলে কিন্তু পণ্য একজনের নিকট থেকে অন্যের নিকট হস্তান্তর হবে না। তাহলে বিপণনের মাধ্যমেই, বিপণনের এই বিক্রয়ের কার্যাবলীর কারণেই কিন্তু পণ্যের মালিকানা হস্তান্তর হয়। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা দেখলাম কি? আমরা বিপণনের দুটি কাজ পেলাম, একটা হচ্ছে ক্রয়, একটা হচ্ছে কি? বিক্রয়। নেক্সট আমাদের একটি কাজ হচ্ছে পরিবহন। পরিবহনের ফলে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। সেটা কিরকম? আমরা পরিবহনের মাধ্যমে পণ্য উৎপাদন করে এক স্থান থেকে অন্য স্থানে আমরা নিয়ে যেতে পারি। যেমন ধরো রাজশাহীতে আম উৎপাদন হয়, সেই রাজশাহী থেকে আম সড়ক যোগাযোগে আমরা ঢাকায় এনে বিক্রি করি। এই যে স্থানগত, মানে রাজশাহী ছিল, ঢাকায় চলে আসলো, এই যে স্থানগত উপযোগ, অর্থাৎ উপযোগ হচ্ছে কি? ওই পণ্যের চাহিদা সৃষ্টি। এখন কোনো পণ্যের যে অভাব মোচনের ক্ষমতাই কিন্তু হচ্ছে কি? উপযোগ। এখন রাজশাহী থেকে ঢাকায় বিভিন্ন পণ্য আমরা নিয়ে আসলাম, এই যে পরিবহনের ব্যবহার করলাম, এর ফলে কি? পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। যেমন আমরা চায়না থেকে বাংলাদেশে যত পণ্য আমরা নিয়ে আসি, এটা কিন্তু পরিবহনের মাধ্যমেই সম্ভব হয়েছে। পরিবহন ছাড়া কিন্তু পণ্যের এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া সম্ভব না। এখন এই পরিবহনের ক্ষেত্রে আমরা বিভিন্ন মাধ্যম ইউজ করতে পারি। জাহাজ যোগে, তারপরে ট্রাকে করে নিতে পারি, বিমানে করে নিতে পারি, নৌকায় নিতে পারি, লঞ্চে করে নিতে পারি। আমরা বিভিন্ন মাধ্যম ইউজ করে থাকি পরিবহনের ক্ষেত্রে। তাহলে পরিবহনের ফলে কি হয়? পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তাহলে বিপণনের এটা একটি গুরুত্বপূর্ণ কাজ, পরিবহন। নেক্সট আমরা দেখি গুদামজাতকরণ, ওয়্যার হাউজিং। গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। কিরকম? কিছু কিছু পণ্য আছে দেখবা যে বছরে একবার উৎপাদন করা যায় এবং সারা বছরই ওই পণ্যের চাহিদা থাকে, কিন্তু এই পণ্য সারা বছর উৎপাদন করা যায় না। একটা নির্দিষ্ট সময়ে এই পণ্য উৎপাদন করা যায়, পরে ওই পণ্যটা সারা বছরেই আমরা ব্যবহার করি। তাহলে ওই পণ্য সাময়িকভাবে উৎপাদন করে আমরা যদি গুদামজাতকরণ করতে পারি, তাহলে কি হবে? আমরা এই পণ্য সারা বছরই ব্যবহার করতে পারি। যেমন কৃষি পণ্য দেখো, আলু এবং টমেটো।
এই আলু এবং টমেটো এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ে উৎপাদন হয়। টমেটো জানো তোমরা শীতকালীন সবজি, এবং আলুও একটি শীতকালীন সবজি, এটা শুধু শীতকালে উৎপাদন হয়। তাহলে আমরা এটা কিন্তু সারা বছর উৎপাদন করা যায় না। তাহলে সারা বছর ব্যবহার করার জন্য এই আলু এবং টমেটো আমরা কি করি, কোল্ড স্টোরেজ করি, যেখানে আমরা গুদামজাতকরণ করি। এই গুদামজাতকরণের ফলে আমরা সারা বছরই কিন্তু আলু এবং টমেটো খেতে পারি। তাহলে গুদামজাতকরণ কি হয়, এক সময় থেকে অন্য সময়ে ব্যবহার করা যায়। এই জন্যে গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে। নেক্সট আমাদের একটি কাজ হচ্ছে প্রমিতকরণ। প্রমিতকরণ হচ্ছে কি, প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ এবং ইত্যাদির উপর ভিত্তি করে পণ্যের মূল্য স্থির করা হয়। কি বলেছি আমি, যে প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ ইত্যাদির মাধ্যমে আমরা পণ্যের মূল্য স্থির করতে পারি। ফলে পণ্যের বিপণন প্রক্রিয়া সহজ হয় এবং বিক্রয় কার্যের গতিশীলতা বৃদ্ধি পায়। তাহলে প্রমিতকরণ বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। পর্যায়িতকরণ, এরপরে আমাদের আরেকটি কাজ হচ্ছে কি, পর্যায়িতকরণ। মান অনুযায়ী পণ্যকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করে পর্যায়ক্রমে আমরা মূল্য নির্ধারণ করতে পারি। যেমন ওজন, আকার, গুণাগুণ, এইভাবে আমরা পণ্যকে পর্যায় করে অর্থাৎ শ্রেণীতে শ্রেণীতে ভাগ করলাম। পণ্যের আকার অনুসারে ভাগ করলাম, হ্যাঁ, তারপরে শ্রেণী অনুসারে ভাগ করলাম। এইভাবে ভাগ করে করে আমরা পণ্য বিক্রয় করতে পারি। এর ফলে কিন্তু বিক্রয় সহজ হয়। যেমন ছোট পণ্য একদিকে রাখলাম, বড় পণ্য একদিকে রাখলাম, বা বেশি ওজন এক পণ্যের একদিকে রাখলাম। এভাবে আমরা কিন্তু পণ্য সাজিয়ে সাজিয়ে অর্থাৎ পর্যায়িতকরণ করে আমরা পণ্য বিক্রয় করতে পারি। তাহলে এটাও কিন্তু আমাদের বিপণনের একটি কার্যাবলী। নেক্সট হচ্ছে কি, মোড়কীকরণ মানে প্যাকেজিং। প্যাকেজিং হচ্ছে আমরা মোড়কীকরণ কেন করব, পণ্য নষ্টের হাত থেকে রক্ষা করার জন্য এবং পণ্যকে আরও আকর্ষণীয় এবং দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু আমরা পণ্যের মোড়কীকরণ করি। এই মোড়কীকরণের ফলে ভোক্তা কিন্তু ওই পণ্য ক্রয়ে আগ্রহী হয়। পণ্যের মোড়কীকরণ না করলে ওই পণ্য ক্রয়ে কিন্তু ভোক্তা আগ্রহ প্রকাশ করে না। যেমন আমরা তাছাড়া বিভিন্ন সেন্সিটিভ পণ্য আছে, যেমন ধরো টিভি, ফ্রিজ, হ্যাঁ, ল্যাপটপ, এগুলি যদি মোড়কীকরণ না করা হয় তাহলে কিন্তু এই পণ্যগুলি নষ্ট হয়ে যাবে। এই জন্যে এই পণ্যগুলির প্যাকেজিং করতে হয়। আর এই প্যাকেজিংয়ের মাধ্যমেই কিন্তু এই পণ্যগুলি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পায়। হ্যাঁ, তাহলে এই মোড়কীকরণটা আমাদের মার্কেটিংয়ের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। মোড়কীকরণের মাধ্যমেই কিন্তু পণ্য আকর্ষণীয় হয়। দেখবা তোমরা কসমেটিক্স আইটেমগুলির পণ্যের মোড়কটা দেখবা খুব চকচক করে, হ্যাঁ, এর ফলে কি হয়, ভোক্তা ওই পণ্য ক্রয়ে আগ্রহী হয়। তাহলে মোড়কীকরণ মার্কেটিংয়ের একটা গুরুত্বপূর্ণ কার্যাবলী। নেক্সট হচ্ছে কি, তথ্য সংগ্রহ। পণ্য বা বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করার বিপণনের আরেকটি কাজ। বাজারে কোন পণ্যের চাহিদা কেমন, হ্যাঁ, ভোক্তার রুচি কেমন, ক্রেতা ও ভোক্তাদের পছন্দ, হ্যাঁ, এই দুটি কেমন সে সম্পর্কে জানতে তথ্য অবশ্যই সংগ্রহ করতে হবে। তাহলে কি হবে, ভোক্তা এবং ক্রেতার পছন্দ রুচি অনুসারে আমরা তখন পণ্য কিন্তু উৎপাদন করতে পারবো। এই তথ্য সংগ্রহ যদি সঠিক না হয় তাহলে কিন্তু রিস্ক বা ঝুঁকি বেড়ে যাবে পণ্যের। তো তথ্য সংগ্রহ, হ্যাঁ,
এই যে কালেকশন অফ ইনফরমেশন, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে বিপণনের কার্যাবলীর মধ্যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, ভোক্তা বিশ্লেষণ। ভোক্তা বিশ্লেষণ কি? ভোক্তা যে পণ্যটা ব্যবহার করছে তার রুচি, তার ব্যবহার, ব্যবহারকারীর ত্রুটি, চাহিদা, তারপরে হচ্ছে বৈশিষ্ট্য, আগ্রহ বিশ্লেষণ ও মূল্যায়ন করা। কারণ যথাযথভাবে কাজটি না করতে পারলে ব্যবসার কিন্তু ঝুঁকি বেড়ে যাবে। অর্থাৎ বাজারে যে পণ্যটা আছে সেই পণ্যটা ভোক্তা ব্যবহার করছে এবং এই ব্যবহার করার ফলে ভোক্তার যদি কোনো অভিযোগ থাকে, ভোক্তার রুচি, ভোক্তার পছন্দ, সেই ব্যাপারে আমাদের কিন্তু তথ্য নিতে হবে। তাহলে কী হবে, ওই পণ্য আবার আপগ্রেড করার একটা সুযোগ থাকে। তাহলে মার্কেটিংয়ের এই ভোক্তা বিশ্লেষণও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ। এর ফলেও কিন্তু আমাদের মার্কেটিং অর্থাৎ উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে একটা কম্বিনেশন হয়, একটা সম্পর্ক সৃষ্টি হয়। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে, আমাদের এই মার্কেটিংয়ের এই 9টি কার্যাবলী তোমরা মন দিয়ে পড়বে। এই 9টা কার্যাবলীর মাধ্যমেই কিন্তু আসলে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ভোক্তার নিকট পৌঁছে যায়। এবং এইগুলি দিয়ে আমাদের কিন্তু একটা প্রশ্ন আসে, তোমরা এগুলি মন দিয়ে পড়বে। আমরা এখন দেখি যে পণ্যের উৎপাদনকারী থেকে ভোক্তার নিকট পৌঁছে যাওয়ার যে মাঝখানে যারা ভূমিকাটা পালন করে, আমি দেখি সেই পণ্যের বন্টন প্রণালীটা একটু দেখি, যে উৎপাদনকারী থেকে আমরা পণ্য ভোক্তার নিকট আমরা পৌঁছাতে পারি। সেই মাধ্যমগুলি কি কি দেখো, উৎপাদনকারী থেকে সরাসরি ভোক্তার কাছেও পণ্য পৌঁছে যায়। এমন কিছু পণ্য আছে যারা ভোক্তা সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে কিনে থাকে, এমনও হয় কিন্তু। আবার উৎপাদনকারী থেকে খুচরা বিক্রেতা, অর্থাৎ খুচরা বিক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে কিনে এবং খুচরা বিক্রেতা ভোক্তার নিকট বিক্রি করে। তো তোমরা দেখো, উৎপাদনকারী থেকে খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা থেকে ভোক্তা, এভাবেও তারা নিতে পারে। তো উৎপাদনকারী সেখান থেকে আবার পাইকার, পাইকার থেকে খুচরা পাইকার, খুচরা পাইকার থেকে ভোক্তা। অর্থাৎ আমার মনে হয় 80% বিজনেস এটাই হয়। দেখো তোমরা যে চকবাজারে আমাদের যত ব্যবসা আছে, আমাদের ঢাকার শহরে যে চকবাজারে ব্যবসা, দেখো উৎপাদনকারী কাছ থেকে চকবাজারের ম্যাক্সিমাম দোকান আমরা বলতে পারি পাইকার। পাইকার থেকে গ্রাম থেকে যারা বিভিন্ন শহর থেকে আসে তারা হলো খুচরা পাইকার। খুচরা পাইকার থেকে সরাসরি ভোক্তা কিনতে পারে। নেক্সট আমরা দেখি যে উৎপাদনকারী থেকে এজেন্ট বা প্রতিনিধি। এজেন্ট হচ্ছে কি ডিলার, আমরা ইংরেজিতে বলি ডিলার। তোমরা যেমন দেখবা টিভি, ফ্রিজ আমরা এজেন্ট থেকে ক্রয় করি, বা প্রতিনিধি থেকে ক্রয় করি। আমরা কিন্তু ডিস্ট্রিবিউট পয়েন্ট থেকে এই সব পণ্য ক্রয় করি। তাহলে উৎপাদনকারী থেকে এজেন্ট, এজেন্ট থেকে ভোক্তা। তাহলে এই মাধ্যমটা আমরা ইউজ করি। তাহলে উৎপাদনকারী থেকে এজেন্ট, এজেন্ট থেকে ভোক্তা, এভাবেও আমরা পণ্য পেয়ে থাকি উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত। নেক্সট আমরা দেখি উৎপাদনকারী থেকে প্রতিনিধি বা এজেন্ট, এজেন্ট থেকে খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা থেকে ভোক্তা। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা কিন্তু পণ্য উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছানোর জন্য এই মাধ্যমগুলি, এর মাধ্যমেই কিন্তু আমরা চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট আমরা পেয়ে থাকি। তাহলে মাঝখানে যারা এই সহায়তা করছে তারা কারা? উৎপাদনকারী এবং ভোক্তার মাঝখানে এই যে যারা আছে এরাই কিন্তু আসলে সেতু বন্ধন হিসেবে সৃষ্টি করে। খুচরা বিক্রেতা, পাইকার, এজেন্ট, প্রতিনিধি, এরাই কিন্তু আসলে ভোক্তার নিকট পণ্য পৌঁছানোর জন্য উৎপাদনকারীর কাছ থেকে সহায়তা করে থাকে। এরপরে তাহলে
প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা তোমাদেরকে এই বিপণন কার্যাবলী এবং বন্টন প্রণালী দেখালাম। আমি তোমাদের এখন একটা সৃজনশীল প্রশ্ন, একটা উদ্দীপক দেখাচ্ছি, সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, তোমাদের এই প্রশ্নটা এবছর আমার মনে হয় 80% চলে আসবে। এই প্রশ্নটা সৃজনশীল প্রশ্ন। দেখো, উৎপাদনকারী থেকে পাইকার, পাইকার থেকে খুচরা পাইকার, খুচরা পাইকার থেকে ভোক্তা। তাহলে আমরা ক নম্বরে একটা প্রশ্ন দিয়েছি। দেখো, কি দ্বারা পণ্যকে আকর্ষণীয় করা যায়? মোড়কীকরণ। এক কথার উত্তর এটা একদম, কি দ্বারা পণ্যকে আকর্ষণীয় করা যায়। তোমরা আমার মনে হয় নির্দ্বিধায় উত্তর দিয়ে দিয়েছো, মোড়কীকরণ। খ নম্বর, বিজ্ঞাপন কি, ব্যাখ্যা করো। আমরা এটা প্রতিনিয়ত আমরা যে টিভি খুললেই দেখা যায় বিজ্ঞাপন। কিসের বিজ্ঞাপন দেওয়া হয়? পণ্যের। তাহলে বিজ্ঞাপন কি? পণ্য বিক্রয় বৃদ্ধির জন্য একটা কৌশল অবলম্বন করা, এর ফলে কি বিভিন্ন মাধ্যমে প্রচার প্রসার করা, সেটা হচ্ছে বিজ্ঞাপন। এখন এই বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম থাকতে পারে, নিউজ পেপার, তারপরে তোমার টিভি, ফেসবুক, এখন অনেক অনেক বিষয় আছে, অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছে। তাহলে এটা তোমরা সুন্দর করে বুঝিয়ে বলবা, লিখবা। নেক্সট হচ্ছে গ নম্বর হচ্ছে উদ্দীপকে উৎপাদনকারী কিভাবে বন্টন কার্য সম্পন্ন করছেন, ব্যাখ্যা করো। দেখো, উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছাচ্ছে, যে বন্টন কার্য সম্পন্ন করছে উৎপাদনকারী কিভাবে, কাদের সহায়তায়, তুমি সেগুলি বলবা। যে উৎপাদনকারী পাইকারকে দিচ্ছে, পাইকার দিচ্ছে খুচরা পাইকারকে, খুচরা পাইকার দিচ্ছে ভোক্তাকে। তুমি সেই বিষয়টাই ব্যাখ্যা করবা তোমার নিজের ভাষায়, তুমি ব্যাখ্যা করবা যে উদ্দীপকে উৎপাদনকারী কিভাবে বন্টন কার্য সম্পন্ন করছে, অর্থাৎ উৎপাদনকারীর কাছ থেকে পণ্য কিভাবে ভোক্তার নিকট পৌঁছাচ্ছে, তুমি সেই কথাগুলি, যাদের সহায়তায় পৌঁছাচ্ছে সেই কথাগুলি লিখবা। এটা হচ্ছে গ নম্বর। ঘ নম্বরে আমরা যাই, পাইকার কিভাবে ভোক্তা ও উৎপাদককে সাহায্য করে, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। অর্থাৎ পাইকার উৎপাদনকারীকে কিভাবে সাহায্য করছে, এটা কিন্তু উদ্দীপকের আলোকে তুমি ব্যাখ্যা করবা। একটা হচ্ছে উৎপাদনকারী এদের সহায়তায় সাহায্য করছে, আবার পাইকার কিভাবে উৎপাদনকারীকে সাহায্য করছে। তোমরা এই বিষয়গুলি আশা করি তোমরা বই পড়লে এবং আমার বন্টন প্রণালীগুলি দেখলে। দেখো, পাইকার যদি উৎপাদনকারী কাছ থেকে পণ্য না কেনে তাহলে তো পণ্য পৌঁছাবে না, ঠিক আছে? তাহলে পাইকারি কিন্তু আসল, উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ভোক্তার নিকট পৌঁছানোর জন্য কিন্তু পাইকারের ভূমিকাই আসল। পাইকার না কিনলে উৎপাদনকারী পণ্য কেউ কিনবে না, আর পাইকার কিনলে তখন হয় খুচরা পাইকার নেবে, তারপরে ভোক্তা নেবে। তাহলে এভাবেই কিন্তু পণ্য উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার নিকট পৌঁছায়। তাহলে পাইকার অবশ্যই উৎপাদনকারীর সাহায্য করছে ভোক্তার নিকট পণ্য পৌঁছানোর জন্য। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আশা করি আমার ক্লাসটা তোমরা সবাই মন দিয়ে করেছো এবং এখান থেকে তোমরা একটা প্রশ্ন অবশ্যই পাবে। এই অধ্যায়টা একটু সহজ অধ্যায়। আমি তোমাদেরকে এতক্ষণ যা পড়িয়েছিলাম তোমরা আশা করি মনোযোগ সহকারে দেখেছো। আমরা যদি সেগুলি ভালোভাবে পড়ালেখা করি, যেমন তোমরা বিপণন কাকে বলে, বিপণনের কার্যাবলী এবং বিপণনের যে বন্টন প্রণালী, সেটা তোমরা ভালো করে পড়বে, তাহলে তোমরা এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই পেয়ে যাবে। তো করোনাকালে তোমরা আশা করি ভালো আছো, সবাই ভালো থাকো এই কামনা করছি। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই শুভ কামনা করে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।